নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার কারণ আজ নতুন যে সংসদ ভবন তৈরি হয়েছে সেই সংসদ ভবনে অষ্টাদশ লোকসভা নির্বাচন হবার পর আজ প্রত্যেকে শপথ গ্রহণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর তিনি বলেছেন আগামীকাল দেশে যে জরুরি অবস্থা জারি করেছিল কংগ্রেস, তার 50 বছর পূর্তি। একেবারে দিনক্ষণ দেখে শুরুতেই কটাক্ষ করে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তার তৃতীয় দফায় তিনি কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নন। তিনি কি বক্তব্য রেখেছেন সে তো শোনাবই, কিন্তু দুপুরবেলার পর অদ্যবহিত পর আজকে সোমবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন যাবৎ নির্বাচনের ফলাফল হবার পর থেকেই, তার আগেও বিভিন্ন ক্ষেত্রে কয়লা, বালিখাদান, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক বৈঠকে বহু ঘটনা তিনি বলেছেন, কিন্তু তারপরেও যে বহু জায়গায় কাজ যে কী অবস্থায় রয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা তিনি কিন্তু আজকে স্বীকার করে নিয়েছেন। তার দপ্তরে মন্ত্রী হাওড়া কর্পোরেশনের ক্ষেত্রে একেবারে তুলোধুনো করে দিয়েছেন, বলে দিয়ে মানে একদম বেআব্রু করে দিয়েছেন। এবং মানুষের এই যে লোভ, বিভিন্ন কাউন্সিলরদের টাকা দিয়ে কলকাতার বিন্যাস যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থনীতির বদল ঘটছে, পরিবেশের তোয়াক্কা করছে না, সরকারের খাস জমি বিক্রি হয়ে গেছে, বেহাত হয়ে গেছে। সরকারের খাস জমি সরকার যেটি পেয়েছে ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী এদেশে সংসদ ব্যবস্থা এবং এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পর যে পুরসভা তৈরি হয়েছে তার লোকাল স্ট্যান্ডে নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে মানুষের সেবায় যদি এগুলো না আসে তাহলে এগুলো রেখেই বা লাভ কী? এই প্রশ্ন আসা স্বাভাবিক, তার কারণ খুলেআম দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনা। ইতিমধ্যে অ্যাকশনও শুরু হয়ে গেছে, আমরা জানি, সে ছবিও আসতে শুরু করছে। আমাদের সাংবাদিকরাও রয়েছে, এর ইঙ্গিতও কিন্তু জনমতে দিয়েছিল। আপনারা মনে করে দেখুন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যে এগুলো ইঙ্গিত দিচ্ছেন যে একটা বড় রকমের অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে চতুর্দিকে, এবং কলকাতা কর্পোরেশনের যদি আমরা বিভিন্ন ওয়ার্ডগুলো দেখি তাহলে দেখা যাবে বহু কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পিছিয়ে রয়েছেন। হাওড়া কর্পোরেশনেও তাই, এবং কলকাতার বিভিন্ন পুর ভোট যে সভাগুলো রয়েছে, বহু পুরসভায় এই লোকসভা ভোটে দেখা গেছে যে পিছিয়ে রয়েছে। বিভিন্ন রাজ্য থেকে এমনিতেই কেন্দ্র টাকা দিচ্ছে না, আটকে রাখছে। আমরা দেখেছি বিগত 5 বছর কেন্দ্র রাজ্যের পরিস্থিতি কি দাঁড়িয়েছিল। তার মধ্যে যদি রাজ্য সরকারের যদি তার নিজস্ব রাজস্ব আদায়ের জায়গাগুলো, জমি জিরেত, এগুলো যদি হস্তান্তরিত হয়ে যায়, এই রাজ্যের বহু মানুষের চাকরি বাকরি, জীবনযাপন, সংস্কৃতি, তার মধ্যে কিন্তু একটা কোথাও বিপন্নতা রয়েছে। কিন্তু বিপন্নতার সামনে তো আত্মসমর্পণ নয়, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরাসরি কামান দেখে দিয়েছেন তার মন্ত্রিসভার, যেমন মন্ত্রী, চেয়ারপারসন যারা রয়েছেন পুরসভার, তাদের দিকে। আজকে এই বিষয় নিয়ে আমরা নিঃসন্দেহে বিতর্ক বিশ্লেষণে যাব, কিন্তু তার আগে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে নিয়ে তিনি কি বলেছেন, বিশেষ করে বিধাননগর, রাজারহাট ওই অঞ্চলে ব্যাপক, ওখানে হচ্ছে জমি হচ্ছে দুর্মূল্য, বহু জায়গা খাস জমি, বিভিন্ন ক্ষেত্রে জল জমার সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় হচ্ছে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এবং সুজিত বসুরকে তিনি ভৎসনা করেছেন এই ব্যাপারে মন্ত্রী। আমরা একটু সেই পোর্শনটা একটু শুনে নেব। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি।
ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। চোখে ঠুলি পড়ে বসে আছে পুলিশ প্রশাসন, আমলা। ভোটে দাঁড়াতে হয় না তাদের অবশ্য, কিন্তু যারা ভোটে দাঁড়ান ইলেক্টেড, তারা যদি কাজ না করেন সে প্রশ্ন আসে। এই প্রশ্ন তো বারবার আসে মানুষের কাছ থেকে, এই প্রশ্নগুলোই তো আসে। কোথাও একটা জায়গায় শক্তপোক্ত প্রশাসনের দিকে এগোচ্ছেন। এবং হাওড়া কর্পোরেশন দীর্ঘদিন ভোট হচ্ছে না, মামলা চলছিল, এবং সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী, তিনি আগে ছিলেন কর্পোরেশনের মেয়র, তার উদ্দেশ্যও বলেছেন, এবং আমলাদের উদ্দেশ্য যেমন বলেছেন, এবং বিধায়কদের উদ্দেশ্যও বলেছেন। হাওড়ার সিচুয়েশনস অত্যন্ত গম্ভীর। বেআইনি নির্মাণ থেকে শুরু করে জলা জমি, ফুটপাত দখল, চারিদিকে একটা তহস-নহস অবস্থা যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এসব ছবি বিভিন্ন সময় উঠে এসেছে। এবং এই উঠে আসার মধ্যে কোনো রকম এর মধ্যে কোনো রাজনীতি বা অসুয়া সম্পন্ন হওয়ার বিষয় নয়। এর মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব পায় সেটা হচ্ছে যে একটা রাজ্য তার যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে থেকে সে কতটা কি ডেলিভার করতে পারছে। সেক্ষেত্রে যেমন হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন, এবং আমলারাও এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন। দেখা যাক, এই নিয়ে অ্যাকশন ইতিমধ্যেই হয়তো শুরু হয়ে গেছে। আমি একটু হাওড়া কর্পোরেশনে সম্পর্কে মুখ্যমন্ত্রী মন্তব্য যা করেছেন, এটা ইতিমধ্যেই চারিদিকে আর কি তুমুল এখন ভাইরাল হতে শুরু করেছে। শুনব। হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইনগুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে, বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয়, মানুষের জীবনের থেকে দামে কিছু নয়। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। মিউটেশন অনলাইন করা হয়েছে, কিন্তু কাজ সময় মতো হচ্ছে না। কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে, এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে,
সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না। এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত আজকে থেকে এটা চালু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন পুরসভা কর্পোরেশনের যে বৃহৎ টেন্ডার প্রক্রিয়া, সেই টেন্ডার প্রক্রিয়া আর লোকালি হবে না, অর্থাৎ পুরসভা টেন্ডার প্রক্রিয়া আপাতত ক্ষমতা তারা হারাচ্ছে, পুরোটা সেন্ট্রালাইজ সিস্টেমে চলে আসছে। তার কারণ হচ্ছে বিভিন্নভাবে টেন্ডার হচ্ছে, কেউ কেউ অ্যাডভান্স নিয়ে পালিয়ে যাচ্ছেন, কাজ ঠিক মতো হচ্ছে না। বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয় নিয়ে আমরা যাব, তার কারণ হচ্ছে আমাদের এখনও পর্যন্ত আমি একটু প্রথমে অনলাইনেই যাব, ওখানে গৌতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, উত্তরবঙ্গ থেকে তিনি যোগদান করছেন। গৌতমবাবু, একটা প্রশ্ন এই ক্ষেত্রে আসে, এই যে সরকারের জমি পশ্চিমবঙ্গে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যদি আমরা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ক্ষেত্রে ল্যান্ড ব্যাংকের যেরকম একটা বিষয় রয়েছে, আবার বিভিন্ন জায়গায় এই খাস জমিগুলো বেদখল হচ্ছে এবং বহিরাগত মানে অন্য জায়গা থেকে এসে তারা এটা বসে যাচ্ছে এবং সবটাই টাকার বিনিময়ে হচ্ছে। এই সবটাই টাকার বিনিময়ে হচ্ছে। এই যে ইঙ্গিতটা তিনি দিতে চাইছেন, এটা ছাড়া কি অন্য কোনো উপায় আর কিছু ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? গৌতম দত্ত, কথাটা মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবেই বুঝিয়ে বলেছেন যে এক শ্রেণীর অসাধু রাজনৈতিক দলের নেতারা এই কাজগুলো করে বেড়াচ্ছেন, তাদের প্রতি তিনি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আমরা যদি সম্প্রতিকালে খুব আলোচিত বিষয় সন্দেশখালীর দিকেও তাকাই বা তাকিয়ে দেখি, সেখানেও কিন্তু অনৈতিকভাবে জোর করে জমি লিখে নেওয়া, এটা কিন্তু তাদের একটা অনৈতিক পরিকল্পনার মধ্যেই ছিল। তা না হলে এত জায়গা কি করে দখল হয়? মার্কেট তৈরি হয়ে আছে, শেখ শাহজাহানের নামে একটা মার্কেট তৈরি হয়েছে, সরকারি জমি দখল করে নি, একটা খেলার মাঠ সেটা দখল হয়ে আছে, সরকারি জমি দখল করে নি। সুতরাং এটা তো একটা অনৈতিক প্রক্রিয়ার মধ্যে চলছে এবং এইগুলো থেকে যদি না বেরিয়ে আসতে পারে তাহলে পরে তো সরকারকে আগামী দিনে আরো বেশি করাপশনের মধ্যে ঢুকতে হবে। শুধু কি ল্যান্ড মাফিয়ারেই এই কাজগুলো করছে? সর্বত্র আপনি না, আমার গৌতম বাবু, একটা ক্ষেত্রে রাজনীতিবিদ থেকে শুরু করে মন্ত্রী, কাউন্সিলর অনেকেই রয়েছেন, কিন্তু ধরা যাক এই যে জমির চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে বিএলআরওদের ভূমিকা বা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, আইসি, এই যে একটা জায়গায় দুর্নীতির কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে এই 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 জায়গাটার বিকল্প কিছু ছিল বা এটা করা ছাড়া তিনিই তো প্রশাসনের প্রধান, তাহলে কি ঘুরিয়ে তো তার দিকে ওই প্রশ্নটা তখন আসবে। তৎসত্ত্বেও তিনি কেন এই বার্তাটা দিতে চাইলেন বলে আপনি মনে করছেন? কারণটা হচ্ছে যে একটা নির্বাচনে 29টি আসনে জয়লাভ করা মানেই কিন্তু বালু চুরি হয়নি এ কথা বলা যাবে না। 29টি আসনে জয়লাভ করা মানেই কিন্তু কয়লা চুরি হয়নি এটা বলা যাবে না। 29টি আসনে জয়লাভ করা মানেই কিন্তু আমরা ধরে নিতে পারি না যে অযোগ্যদের চাকরি হয়নি। এই বাস্তবটা মুখ্যমন্ত্রী নিজেও অনুধাবন করতে পারছেন। কিছু কিছু বিষয় আছে যে একদম তার হাতের বাইরে চলে গেছে, সেই জায়গাগুলোতে তিনি চাইছেন। কারণ 2026 সালের যে নির্বাচন, সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে শিক্ষিত অঞ্চলগুলোতে, বিশেষ শহরাঞ্চল বলতে বুদ্ধিজীবী শিক্ষিতদের বসবাস যে সমস্ত অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু শাসক দলের ভোট কমেছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। ফলে শহরাঞ্চলের ভোটটাকে যদি আবার নতুন করে ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে। এই কারণে কিন্তু তিনি অনেকাংশে ভাবছেন যে এইগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী 2026 সালের নির্বাচনেও কিন্তু ঘুরিয়ে একটা প্রতিরোধের মুখে তিনি পড়ে যেতে পারেন। একদমই, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে সময়োচিত একটা পদক্ষেপের দিকে তিনি এগিয়েছেন। জানেন, এটা নিয়ে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছেও ইতিমধ্যে বিধাননগরে, যেখানে সেক্টর 5 বা হচ্ছে কতগুলো জায়গায় যেখানে ফুটপাত রীতিমতো অস্থায়ী করে ত্রিপল লাগিয়ে
যেটা নিয়ে বলেছেন একটা আধুনিক শহরে কোথাও এরকম ত্রিপল লাগিয়ে অস্থায়ীভাবে তারা একদম যেভাবে আর কি সমস্ত ফুটপাত দখল হয়েছে সে ইতিমধ্যেই কিন্তু সেইগুলোতে একটা প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। সেই ছবি আমি দেখাতে বলবো। এবং রয়েছেন দীনবন্ধু চক্রবর্তী কোলাঘাট থেকে। হ্যাঁ বলুন। বলছি একটা এত বড় ভোট 3 মাসে হয়ে গেল, একটা লোকসভা এত বড় ভোট প্রক্রিয়া, তো রেলের পরীক্ষা এবং নেটের পরীক্ষা এ তো চলছে ডিসেম্বর জানুয়ারি থেকে চলছে, আজ পর্যন্ত রেলের পরীক্ষা নাকি হবে বলছে অক্টোবর নভেম্বর চলে যাবে। আবার এপাশে নেট পরীক্ষা, আবার কোর্টের অর্ডার বা কি হলে হবে। অ্যাকচুয়ালি এটা সেসব সমস্যার সমাধানের কোনো আলোচনাই শুনছি না, শুধু এই হবে, এই হবে, এই এখানে এই জিনিসগুলো কি ঠিক হচ্ছে? ধন্যবাদ দীনবন্ধুবাবু, আপনি যে বিষয়টা নিয়ে বলেছেন এটা সামগ্রিক একটা জায়গা থেকে আসে। তার কারণ বহু জায়গায় এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে রয়েছে। আজকে আমি প্রধানমন্ত্রীর বক্তব্য এরপর অবশ্যই শোনাবো আপনাদের কাছে। তার কারণ আগেও এটা খুব গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ক্ষেত্রে এইগুলো সবই অস্থায়ী, উপরে ভালো করে ছাদ এবং প্লাস্টিক দিয়ে দেখুন এইগুলো বিভিন্ন ক্ষেত্রে এই যে স্পেস বিক্রি হয়ে যাওয়া বা এই স্পেস বিভিন্ন এই ক্ষেত্রে টাকা পয়সার যে লেনদেন হয়েছে, পুলিশের দিকে ইঙ্গিত রয়েছে এবং পৌরসভা যে কোনো কাজ করছে না। কাউন্সিলররা বিশেষ করে বিধাননগর সম্পর্কে তার মন্তব্য তাই। এই জায়গাগুলো তাদের এসে এখনও বলা হচ্ছে, কিন্তু বুঝতেই পারছেন এটা করোনা পরবর্তী অধ্যায়ে এটা বড় একটা ভূমিকা নিয়েছে। আমি একটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য রেখেছেন আজকে খুব গুরুত্বপূর্ণ আজকে দিন। তার কারণ হচ্ছে অষ্টাদশ যে লোকসভা, সেই লোকসভার আজকে শপথ দিয়ে শুরু হলো এবং এই যে লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। আমি একটু শোনাবো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন, শোনাবো আপনাদেরকে। आज के इस महत्वपूर्ण दिवस पर मैं सभी नवनिर्वाचित सांसदों का हृदय से स्वागत करता हूं, सबका अभिनंदन करता हूं और सबको अनेक अनेक शुभकामनाएं देता हूं। नए उमंग, नए उत्साह के साथ नई गति, नई ऊंचाई प्राप्त करने के लिए ये अत्यंत महत्वपूर्ण अवसर है। श्रेष्ठ भारत निर्माण का, विकसित भारत 2047 तक का लक्ष्य, ये सारे सपने लेकर के, ये सारे संकल्प लेकर के आज 18वीं लोकसभा का प्रारंभ हो रहा है। विश्व का सबसे बड़ा चुनाव बहुत ही शानदार तरीके से, बहुत ही गौरवमय तरीके से संपन्न होना, ये हर भारतीय के लिए गर्व की बात है। আমাদের মধ্যে যোগদান করেছেন বিধাননগর পৌরসভার যিনি মেয়র পরিষদ সদস্য এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অত্যন্ত সিনিয়র একজন লিডার, উত্তর 24 পরগনার রাজনীতিতে অত্যন্ত পরিচিত বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। বাণীব্রতবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি স্টুডিওতে এসেছেন সেই জায়গাটা, এবং আসার সময় দেখতে পাচ্ছি সল্টলেকের বিভিন্ন জায়গায়, সেক্টর 5 এইগুলোতে এই যে বিভিন্ন ক্ষেত্রে দখল হয়ে গেছে, তার পুলিশ তাদের গিয়ে ওঠানোর চেষ্টা করছে। বিধাননগর পৌরসভা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে আজকে এই কথাটা বলেছেন তিনি, যে ইলেকটেড মেম্বার, নির্বাচিত প্রতিনিধি, তারা কি কাজ করছে, মানে তাদের কাজ নিয়ে যে তীব্র অখুশি সেটা তিনি ব্যক্ত করেছেন। মানিব্রতবাবু, তার তো দায় আপনার উপরে এসে পড়বে, আপনি মুখপাত্র একজন, কি উত্তর দেবেন? না দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজকে আমাদের মিটিংয়ে বলেছেন সেটা আমাদেরকে সতর্কীকরণ হিসেবেই ধরে নিচ্ছি, এবং তিনি কিছু তথ্যের ভিত্তিতেই বলেছেন, অন্য তথ্য ছাড়া তিনি বলেননি। তবে এটা সমগ্র 41টা ওয়ার্ডে নয়, তৃণমূল বিধাননগর কর্পোরেশনের যে 41টা ওয়ার্ড আছে তার মধ্যে কিছু কিছু জায়গায় ব্যাপারটা হচ্ছে, এবং
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই আমরা ঠিক করেছি যে আমরা এটা নিয়ে পর্যালোচনা করব এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী যাতে মুখ রক্ষা হয় সেই ব্যবস্থা করা হবে। তবে জঞ্জালের ব্যাপারে যেটা বলা হয়, প্রতিটি ওয়ার্ডে আপনার 35 থেকে 40 জন কনজারভেন্সি স্টাফ থাকে। সেই কনজারভেন্সি স্টাফরা ব্লকের বিভিন্ন তার ওয়ার্ডের ভেতরে যে বিভিন্ন ব্লক আছে এবং রাজারহাট অঞ্চলে যে এরিয়া আছে সেই এরিয়ায় ওই ওয়ার্ডের মধ্যে ভেতরের রাস্তা তারা পরিষ্কার করে। এবার কিছু সমস্যা হয়েছে, যে সমস্যাটা হচ্ছে যে ভ্যাটে যে মালটা পড়ছে সেই মালটা উঠছে না। এটার ক্ষেত্রে একটা সমস্যা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ভ্যাটের মালটাকে যদি আমাদেরকে খুব কাছাকাছি কোথাও ফেলা যায়, যেমন আমাদের আগে মোল্লার ভেড়িতে ফেলা হতো, কিন্তু পলিউশন বোর্ড থেকে একটা নির্দেশিকা আসাতে এবং তার জন্য আমাদের কিছু ফাইনও দিতে হয়েছে, ওই জায়গায় এই মালটা ফেলা বন্ধ করা হয়েছে। তারপরে যখন মাল ফেলা কোথায় করা যায় তখন একটা জায়গা পাওয়া গেছে, সে জায়গা দিয়েছে কলকাতা কর্পোরেশন, আমাদেরকে হেল্প করেছেন যে একটা এরিয়াতে আমরা মালটা ফেলতে পারবো। এই জায়গাটায় মাল ফেলতে গেলে যে মানে এরিয়াটা যেটা ডিস্টেন্সটা যেটা বেড়ে গেল, এখানে একটা গাড়ি যাচ্ছে মালটা তুলছে, তুলে পৌরসভায় কলকাতা কর্পোরেশনে ফেলছে এবং তারপর কলকাতা কর্পোরেশন থেকে ওখানে দাঁড়িয়ে থেকে তারা আনলোডিং করছে এবং সেটা যদি বর্ষা হয় তাহলে আরও বেশিক্ষণ রাস্তাটা লেগে যায় এবং গাড়ি অনেক সময় উঠতে পারে না, লোডেড গাড়ি ওই স্লিপারি রাস্তা দিয়ে উঠতে পারে না। এই সব কারণে দিনে একটা গাড়ি একটার বেশি ট্রিপ করতে পারছে না। মানে কলকাতার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি আসছি, ফাল্গুনী পাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য নেত্রী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ফাল্গুনী পাত্র। একটা ইস্যুতে আসবো, কিন্তু তার আজকে দিনটা প্রথমেই খুব গুরুত্বপূর্ণ দিন, তার কারণ অষ্টদশ লোকসভা শুরু হয়েছে, প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, অন্যান্য অনেকগুলো ইস্যু আছে, ফোনও আসছে, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যে ইস্যুতে যেটা হয়েছে যে একটা খুব পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় সরকারের জমি বিক্রি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে, বা খাস জমিতে অন্য এসে বসছে, বা অন্য রাজ্যের কিছু কিছু দায়িত্ব নিতে হবে। সরাসরি হচ্ছে অনেকে এসে ভিন্ন রাজ্য থেকে এসে বসে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, শহরের সংস্কৃতিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে তার দায়িত্ব নিয়েছেন, তার আগে তিনি বিরোধী ছিলেন। বর্তমান যে পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গে সেই সম্পর্কে তিনি অবগত নন, এরম নয়। তারপরেও বিএলআরও অফিসগুলোতে গিয়ে দেখুন যেভাবে জমির চরিত্র বদল করে জমি দখল চলছে, যেভাবে সিন্ডিকেট রাজ চলছে। কোথাও আপনি জমি কিনবেন, কোথাও আপনি বাড়ি বিক্রি করবেন, নিজের বাড়ি নিজের জমি, সেখানে আপনি দেখুন এখানে যারা তৃণমূলের নেতা আছে, যারা পৌরসভার চেয়ারম্যান আছে, যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েতে আছে, তাদের বাদ দিয়ে একটা জমিও কিনতে পারেন কিনা। এবারে যিনি যার দিকে আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী, তিনিই তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী। তিনি আঙুলটা তুলছেন কার দিকে তিনি কি জানতেন না? অ্যাকচুয়ালি তা নয়, সবাই জানে তৃণমূল কি করছেন এবং তিনিও জানেন তৃণমূল কি করছে, না হলে 25-75-এর ভাগের কথা তিনি বলতেন না। কিন্তু বিষয় হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স, অন্যান্য পরিস্থিতি, তার দিক থেকে আমাদের মুভমেন্টটা ঘোরাতে হবে। সেই জন্য এইরকম একটা কথা বলে টপিকটা উনি চেঞ্জ করতে চাইছেন, মানুষের মনটা অন্যদিকে করাতে চাইছেন। এটা তিনি ইচ্ছে করেই করছেন। যা ঘটছে তার তিনি থেকেই ঘটছে এবং যা ঘটেছে তিনি জেনেই ঘটেছে। নাহলে তিনি বলতে পারেন শেখ শাহজাহান একজন ভালো মানুষ, তার মন্ত্রীরা তার নেতৃত্বরা বলছে তিনি স্বাধীনতা সংগ্রামী। তো এবং যখন এই চোরেদের ধরতে, যখন জমি লুট, জমি দখল, ইডি আসছে, সিবিআই আসছে, যারা তদন্ত করছে, হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেননি কাউকে চুরি করতে, এটা আপনি বলতে পারেন, আমরা মেনে নিতাম তখনই যদি মুখ্যমন্ত্রী বলতেন যে যারা অন্যায় করছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাহলেই আমি বুঝতাম যে আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা আছে বলছেন সেটা তিনি সত্যিকারের। আজকেও এটা বলেছেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ বা অনেক ক্ষেত্রে সরাসরি ওসি আইসি তাদের কথাও বলেছেন যে অনেক ক্ষেত্রে তারা
এই জায়গাগুলো করছে, কোথাও একটা জায়গায় এই যে নিয়মটা না মানা। না দেখুন, দয়মন্তী সেন বলেছিলেন সুজেট রেফ হয়েছে, এটা সত্যি বলছেন, তিনি ট্রান্সফার হয়ে গেছেন। কার মাথায় কটা, কার ধরে কটা মাথা আছে? যিনি মুখ্যমন্ত্রী যেটা চাইছেন তার বিরুদ্ধে বলবেন, তারা তো দেখেছে সত্যি কথা বললে তার পানিশমেন্ট কি হয়। তারা দেখেছে যে যখন সুজেটের কথা বলেছিল দয়মন্তী সেনকে পানিশমেন্ট পেতে হয়েছিল, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তো স্বভাবতই উনি যেটা বলছেন সেটা তিনি করেন না, তিনি যেটা করেন সেটা তিনি বলেন না। তো আমরা সবাই জানি। আসবো এই বিষয়ে। আমি আজকে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, বাণীব্রত বাবু এটাও বলেছেন তার সাথে যে কেন্দ্র টাকাটা দেয় না, টাকা আটকে রাখে, আবার হচ্ছে এই রাজ্যের নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চালাতে হচ্ছে। কিন্তু এইভাবে যদি চাপটা পড়ে এসে বিভিন্ন জায়গায় বা সরকারের খাস জমিগুলো যদি বেদখল হয়ে যায়, তাহলে তো ডবল চাপে উনি মানে পড়েছেন। এই জায়গাটাকেও রয়েছে। আপনি ফাল্গুনী পাত্রর কথা শুনলেন যে উনি কি এটা জানতেন না, তার সত্ত্বেও কেন তাহলে আজকে এই কথাটা বলছেন? এটা কি অ্যান্টি ইনকামবেন্সিকে ভেন্টিলেট করার জন্য? দেখুন একটা কথা, উনি কি বলেছেন সেটার উত্তর দিতে আমি আসিনি। আমি এসছি, উনি তো আমার তৃণমূলের বিরুদ্ধে বলবেনই, এটা তো স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে সত্যি মিথ্যে অনেক কিছুই থাকে, সেগুলো নিয়ে আমার কথা বলার দরকার নেই। আমি যেটা বলতে চাইছি, যেটা আপনার মানে শুরু করে শেষ করতে পারলাম না, সেটা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ময়লা পড়ে থাকা। এই ময়লা পড়ে থাকা তো ওইটা একটু আমাদের কিছুদিন টাইম লাগবে, কারণ ওই জায়গাটা যদি আমরা পর্যাপ্ত ময়লা ফেলার জায়গা পেতে পারি, অথবা যদি আমরা বায়োমেকানিজমের দিকে গিয়ে আমরা ওটাকে যদি কনভার্ট করাতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা মিটে যাবে, এবং সেটার জন্য আমাদের পৌর নিগম কাজ করছে এবং মুখ্যমন্ত্রীও সেটা জানেন। মুখ্যমন্ত্রীর কাছে কথা হচ্ছে যে আমি ডু ইট নাও, এক্ষুনি করতে হবে। কারণ হচ্ছে আমি কোনো কথা শুনতে চাই না। আমার বক্তব্য হচ্ছে রাস্তা পরিষ্কার থাকবে, লাইট জ্বলবে, মানুষের সুবিধা হবে, এনক্রোচমেন্ট হবে না। এবার এনক্রোচমেন্টের ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে। এনক্রোচমেন্ট আপনাকে বলি, বহু জায়গা আছে যেটা বামফ্রন্ট আমলে ভোটের স্বার্থে কিছু কিছু খালি জায়গায় তারা বাইরে থেকে লোক এনে বসিয়ে দিয়েছিল। এইবার সেই লোকগুলো পরবর্তীকালে করেছে কি, তাদের দেশ থেকে তাদের জায়গা থেকে লোক এনে বসিয়ে রেখে দিয়েছে। সেই জায়গা তুলতে গেলে নানা রকমের সমস্যা আসছে। যখন এটাতে সবাইয়ের একটা উইল থাকা চাই যে হ্যাঁ, এটা তোলার সময় কেউ বাধা দেবে না। আপনি যখনই ওটা তুলতে যাবেন তখনই দেখবেন ঘোলা জলে মাছ ধরার জন্য বিরোধীরা চলে আসবে, সেখানে একটা গন্ডগোলের সৃষ্টি হবে। আমি আপনাকে বলছি, এফি ব্লকে 228 এবং 230 নম্বর প্লট, 228 এফি, 228 এবং 230। আমি একটু পিসিআরকে বলবো, যে প্রডিউসার আছেন বাণীব্রতবাবু, দুটো প্লটের কথা বলছেন, এই প্লট দুটো যেন অবশ্যই এটাকে মেনশন রাখতে আমরা চাইবো। হ্যাঁ বলুন আপনি। 228, 230 নম্বর প্লট এবং 12 নম্বর ট্যাঙ্কের সামনে কাস্টমস কোয়ার্টারের পেছনে একটি জমি। এগুলো তো বহু আগে থেকে দখল হয়ে গেছে। এই জমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জমি, সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্রজেক্ট করেনি, যার ফলে সেখানে রোজ অহরহ এখানে লোক বসতি শুরু হয়ে গেছে। এবং এই জমিগুলো যদি খালি করতে গেলে তাহলে সরকারের তরফ থেকে একটা স্ট্রং অ্যাকশন নিতে হবে। সেই স্ট্রং অ্যাকশন নেওয়ার সময় বিরোধী দলকে তার সাপোর্টে থাকতে হবে। তা নাহলে বিরোধী দল এসে যদি বলে না ওদেরকে তোলা যাবে না, কোনো একটা ধর্মের নামে বলা হবে যে এরা এই ধর্মের লোক, তাদেরকে তুলতে পারা যাবে না, তাহলে খালি করা যাবে না। আর যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু জমি তো অবশ্যই আছে, পুকুর ভরাট হয়েছে, আবার কিছু জমি বিক্রি হয়েছে, মানে বেনামে বিক্রি হয়েছে, সেটা করেছে হচ্ছে আপনার। সেখানে দেখুন বিএলআরওর কাছে গিয়ে যদি একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় একটা জমির, তাহলে দায়িত্ব আমাদের কাউন্সিলর থাকবে না বা কোনো মন্ত্রী থাকবে না বা কেউ থাকবে না, দায়িত্ব থাকবে তো সেই বিএলআর। কিন্তু ইলেক্টেড মেম্বার মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন, তারা তো মানে যে সে বিরোধিতা করতে পারে, সে বলতে পারে, ইনফরমেশনটুকু দিতে পারে, সে ইনফরমেশনটুকু দেবে। কিন্তু বিএলআরও যদি ট্রান্সফার করে দেয় তাহলে তো সব থেকে, সেই তো হায়েস্ট অথরিটি, সেই তো নোট লিখছে যে কি করে এটা কোনভাবে এটাকে কনভার্ট করা যায়। তা সেই জায়গাটায় বিএলআরও যদি সঠিক না থাকে, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন সঠিক কথা একদম। আমি এই ক্ষেত্রে ফাল্গুনী পাত্র আপনার কাছে আসব, যে আমলাদের একটা ভূমিকা। ধরা যাক এবারের জন্য লোকসভায় তো একটা তীব্র বিতর্ক হবে, বিশেষ করে রেল দুর্ঘটনা, বারবার রেল দুর্ঘটনা। তিনিও একজন আমলা ছিলেন, এখন রাজনীতিবিদ। অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রত্যেকবারই দেখা গেছে হয় ওটা ড্রাইভারের দোষ, না হলে সিগন্যালিং ব্যবস্থায়। এখন সেদিনও সিগন্যালিং ম্যানুয়ালি হচ্ছিল। আত্মনির্ভর ভারত নিয়ে প্রশ্ন, কিন্তু এগুলো ট্রান্সপারেন্ট আমরা জানি, এবং তারও রেজাল্ট মানে ওখানে হয়েছে। এই যে মানুষের ম্যান্ডেট, এই ম্যান্ডেটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তো সরাসরি এগিয়ে এসেছেন।
এখনো কিন্তু আপনার যে দল সরকারে রয়েছে তারা কিন্তু এইগুলোকে নিয়ে কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, এটাকে অস্বীকার করতে পারে? দেখুন, আমাদের দল এতদিন ধরে, আজকে বলুন পশ্চিমবঙ্গে যে সরকারটা রয়েছে কোন জায়গায় দুর্নীতিটা নেই? আজকে মুখ্যমন্ত্রী এসে যেটা বলছেন সেটা তিনি সামনে না বলে উনি বলছেন বিএলআরও অফিসে চুরি করলে তার জন্য আমরা দায়ী নয়। দায়টা কে? বিরোধী দল, যাদের জমি লুট হয়ে যাচ্ছে, যাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে ভুল তথ্য দিয়ে। কে দেখবে এটা? আমলা, প্রশাসন, মন্ত্রী? কে? কার দায়? দায়ভার কার? এখানে তো বিজেপি ক্ষমতায় নেই। না, আমি ওই প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে রেল যেটা বলছে। আপনি একজন ভালো পলিটিশিয়ান, আমি জানি, সিজন পলিটিশিয়ান, আজকে রাজনীতি আপনি করছেন না। কোনো জায়গায় আপনারা তো দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, নানা কিছু, প্রচুর আন্দোলন, বিভিন্নভাবে নানা রকম ফর্মের আন্দোলন, সেই যাচ্ছে না, কিন্তু আপনারা তো কোনোদিন এই যে বিএলআর অফিস দুর্নীতিগ্রস্ত রাজ্যে বিরোধী দল হিসেবে তো আপনাদেরও দায়িত্ব যে এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এ বিএলআর করেছি, বহু করেছি। বিরোধীদের শুনুন, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের পারমিশন নিয়ে সে আন্দোলন করতে হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, আমরা আন্দোলন করতে পারি না। আগে দেখুন, সিপিএম যদি জায়গা দিত ধর্ণা দেওয়ার, তাহলে আজকে মমতা ব্যানার্জি ওই জায়গায় যেতে পারতো না। মানুষ কিন্তু প্রতিবাদ করেছিল, কিন্তু আজকেই মানুষের প্রতিবাদকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোথায় গণতন্ত্র? কোথায় প্রশাসন? আপনি বলুন না, আজকে যিনি আজকে প্রশ্ন মিডিয়ার সামনে বলছেন, উনি তো পুলিশ মন্ত্রী, এটা দেখার দায়িত্ব এবং করার দায়িত্ব তো উনার। উনি কার দিকে প্রশ্ন তুলছেন? মিডিয়াকে বলছেন, সবাইকে জানাচ্ছেন। এই মানে এই পয়েন্ট, কাউন্টার পয়েন্টের জায়গা থেকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যখন এটা আসে, এটা খুব ক্লেদ বা কষ্টেরও জায়গা। কারণ এটাও বলেছেন যে সকলে তো এরকম নয়, বা অনেক বিএলআরও অফিসার জানি যখন এরকম চাপ আসতে থাকে তারা ছুটি নিয়ে চলে যায়। এরকম দু একজন বিএলআর অফিসার জানি বলে যে দেখুন কী অবস্থা, এই যে চাপ, নানা রকম ফর্মের চাপ, কোথাও একটা জায়গা থেকে দুর্নীতি বা হচ্ছে এটা তো ভোটের এবারেও রিফ্লেকশন হয়েছে শহর বা শহরাঞ্চল বা বিভিন্ন জায়গায় বা বিধাননগর, সেখানে কিভাবে জলা জমি, নয়াঞ্জলি বন্ধ হয়ে যাওয়া, এই যে একটা উন্নয়নের বিভিন্ন সব মডেলগুলো সামনে গিয়ে এসছে, এটাতে তো মানুষের যে একটা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা তো অস্বীকার করার মানে আজকে একটা জায়গা নেই। কোথাও এটা থেকে এইটাকে একটা মনে করেন মুখ্যমন্ত্রী বলতে একটা কোথাও একটা জায়গায় রাজনৈতিক একটা চাপ সংখ্যা আছে, কিন্তু একটা অদ্ভুত চাপ, সেটা থেকে অতিক্রম করা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই আপনারা আগামী সময় এটা নেবেন, বা তৃণমূল কংগ্রেসের একটা অংশ, নাকি এটাকে কেন্দ্র করে আরেক ধরনের একটা গোষ্ঠীদ্বন্দ্বের আগামী দিনের সূচনা হলো? দেখুন, একটা কথা বলি, গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপার নেই। দল যখন বড় হয় তখন তার মধ্যে কিছু কিছু ভুলভ্রান্তি এসে যায়। আমাদের মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি সবসময় আছেন এবং উনি ডেসপারেটলি সকলের সামনে সেই ভুলটাকে ধরিয়ে দেন। সেটা যদি আমাদের কাউন্সিলর হয় তাহলে আমাদের কাউন্সিলরকে ধরায়। আজকে আপনি দেখবেন কেন দুটো দলের, একটা আমাদেরই তৃণমূলে কিন্তু সেখানে কিছু গণ্ডগোল রয়েছে, আর আরেকটা সেটা কংগ্রেস পরিচালিত এই বামফ্রন্ট পরিচালিত, সেই দুটো তাদেরকে ডাকেননি কেন, তাহিরপুরকে ডাকেননি কেন? তিনি লাস্টে বলেও দিয়েছেন যে উনি যেভাবে আমাদেরকে বলবেন উনি সেইভাবে তাদেরকে বলতে পারেন না, যেহেতু তাদের দলটা অন্য, সেই জন্য তাদেরকে ডাকেননি। কিন্তু তাদের যাতে ভালো কাজ করে তার জন্য তিনি তাদেরকে একটা মানে কি বলবো, একটা কামনা করেছেন যে তারা যেন আগামী দিনে ভালো কাজ করে। আর আমাদেরকে বলেছেন কি, ওনার বলার রাইট আছে, দলটা তো উনি এই 34 বছরের যে জগদ্দল পাথরকে সরিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ যে সুস্থভাবে কথা বলতে চাইছে, আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, গণতন্ত্র আপনি এখানে বসেই দেখুন না, আজকে সকলে উনি ওনার পক্ষের কথা বলছেন, আমাদেরকে তুলোধনা আরাধনা করছেন, আমরা বলছি, সকলেই বলছে, এইটাই তো গণতন্ত্র। চায়ের দোকানে যান, মানুষ গিয়ে ওপেনলি কথা বলতে পারছে, যেটা 34 বছরে ছিল না। মুখ্যমন্ত্রী তো সেটার ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী সত্যিকারেরই মানে একজন কি বলবো যশস্বী মুখ্যমন্ত্রী, যিনি ওপেনলি মানে মানুষকে যার দোষ হবে তাকে বলেন, উনি কারুককে রেয়াত করেন না। এবং আজকের মিটিংয়ে উনি সত্যিই তো কিছু তো গণ্ডগোল হয়েছে, আমরা তো অস্বীকার করতে পারি না। মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন সেটাকে অস্বীকার করা যায় না, কিন্তু তিনি তথ্য রেখেই বলছেন। সেই তথ্যের ভিত্তিতে কিছু জায়গায় যদি গণ্ডগোল হয়ে থাকে, আজকে উনি যে মিটিংটা করেছেন, আশা করছি আমরা আগামী দিনে এই যে গণ্ডগোলগুলো আছে, গণ্ডগোলগুলো শেষ হবে। আমি একটু অন্য একটা বিষয় এটার সাথে, আজকে যেহেতু খুব গুরুত্বপূর্ণ দিন, মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য এটাও ছুঁয়েছে যে তিস্তা, গঙ্গার এই যে জল, প্রধানমন্ত্রী 2 দেশের বৈঠক করলেন, কিন্তু কনস্টিটিউশনালি তো রাজ্যের হাতে নদীগুলো রয়েছে,
তাকে ডাকাই হলো না। এই যে একটা প্রথম থেকেই বার্তা দেওয়া হচ্ছে যে রাজ্যকে এই ক্ষেত্রে নিয়ে আসা হলো না, এত বড় একটা আন্তর্জাতিক একটা সম্পর্কের বিষয়, এই কথাটাও কিন্তু বলেছেন এখানে। তো বলেছেন, দেখুন একটা বিষয় হচ্ছে যখন একটা দেশের সাথে দেশের চুক্তি হয়, দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, এটা কোনো রাজ্যের চুক্তি নয়। চুক্তিটা কি করে হবে যদি কনস্টিটিউশনালি তো নদীগুলোর বিষয়ে রাজ্যেরও একটা ভূমিকা রয়েছে? রাজ্যের ভূমিকা রয়েছে, তো যখন এটা হচ্ছে রাজ্যকে ইনস্ট্রাকশন দিলে রাজ্য সেই তার সাথে ইনভলভ হবে, নিশ্চয়ই রাজ্যকে ইনভলভ করা হবে, কিন্তু চুক্তিটা তো দেশের সাথে হচ্ছে। আপনার তো কোনো আলাদা রাজ্যের সাথে রাজ্যের চুক্তি হয়নি, তো দেশের সাথে দেশের চুক্তিতে দুই প্রধানমন্ত্রী ছিলেন, তাদের যারা তারা ছিলেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। দেখুন আজকে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় যদি উদ্বোধন হচ্ছে, কোথাও হচ্ছে, এখানে বিজেপির কোনো এমপি থাকুক, কোনো এমএলএ থাকুক, কোনো কাউন্সিলর থাকুক, তাদের ডাকাই হয় না। এরকম কিন্তু আমরা আমাদের জায়গায় করি না, আমরা সবাইকে তথ্য দিই, সবাইকে ডাকি, কিন্তু যেটা নিয়ম অনুযায়ী যখন একটা দেশের সাথে দেশের হচ্ছে, যেরকম উনি বললেন যে এই বোর্ডগুলোকে ডাকেননি, উনি বলতে পারবেন না, ওনারা বলেছেন ভালো কামনা করেছেন, সেটা নয়। যখন সব পৌরসভাকে ডাকছেন তখন সেই পৌরসভাগুলোকেও ডাকা উচিত ছিল। ওকে, আমি একজন রয়েছেন আমাদের সঙ্গে জনমতে, কে বলছেন? হ্যালো, আমি পূর্ব থেকে শেখ হাসিম বলছি। হ্যাঁ বলুন শেখ হাসিম, বলুন। হ্যাঁ বলছি, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাস্তায় ঝাড় দেবো কিনা। মুখ্যমন্ত্রী বলছে রাস্তায় ঝাড় দেবো কিনা, শুধু কয়েকটা পৌরসভার নাম করলে হবে না, পশ্চিমবঙ্গে 80% পৌরসভা সেম জিনিস, পুকুর ভরাট, জমি দখল, এই আমি মুখ্যমন্ত্রীকে সমর্থন করলাম। ওকে, আপনি শুনতে থাকুন, বিভিন্ন বিষয় ঘুরে ফিরে আসবে নিঃসন্দেহে, এটা তো আপনি শুরুতেই বলেছেন, এটা এখন একটা ওপেন সিক্রেট বহু জায়গায় রয়েছে। এটা থেকে কিভাবে উত্তরণ, যে কোনো ক্ষেত্রে উত্তরণের সদিচ্ছা থাকলে নিশ্চয়ই উত্তরণ ঘটানো যায়, কিন্তু যে বিষয়ে আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন। দেখুন আমি একটা কথা বলি, বলছেন বারবার কিন্তু বাধা সৃষ্টি আমাদের মুখ্যমন্ত্রী করেছিল, এই তিস্তার যে সমস্যা, সেটাও একটা ভাববেন, সেটাও জল না পেলে মানে তিস্তার জল যদি যায়, মানে ফরাক্কার ক্ষেত্রে যে বিতর্কগুলো হয়েছিল সেক্ষেত্রে তো একটা প্রশ্ন থাকে যে উত্তরবঙ্গের চাষাবাদটা কি হবে, সেই জন্যই তো কনস্টিটিউশনালি তিনি ওই প্রশ্নই করছেন। না দেখুন একটা কথা বলি আমি, যেগুলো ইন্টারন্যাশনাল ব্যাপার, সেই ইন্টারন্যাশনাল কোনো চুক্তির ক্ষেত্রে যদি সেই চুক্তিতে কোনো স্টেট জড়িয়ে পড়ে, স্টেটের স্বার্থ বিঘ্নিত হতে পারে, হবে কি হবে না জানি না, বিঘ্নিত হতে পারে, তাহলে অবশ্যই সেই স্টেটকে সাথে নিয়ে চুক্তি নিয়ে আলোচনা করা উচিত। আজকে চুক্তির পুনর্নবীকরণ হলো, চুক্তিটা যখন হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত যে পুনর্নবীকরণ করার যে সময়টা এসছে, এর মধ্যে ওই চুক্তিতে কোথাও কোনো গাফিলতি ছিল কিনা বা কোথাও কোনো চেঞ্জ করার দরকার আছে কিনা, এই জিনিসটা তো স্টেটই বলতে পারবে, স্টেটকে বলতে হবে। আজকে যদি তিস্তার জল যদি না আসে, ভৌগোলিক ব্যাপারটা জানতে হবে, তিস্তার জল যদি আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে না ঢোকে, তাহলে আজকে আমাদের জলের সংকট দেখা দেবে। এবং সেই জায়গাটাতে বাংলাদেশের সাথে বহু বছর ধরে, উনি আজকে বলছেন, আজকে নয়, আমরা জানি এটা সেই 1975-76 সাল থেকে চলছে, 75-76 সাল থেকে এই তিস্তা জল বন্টন চুক্তি নিয়ে গন্ডগোল চলছে। সেই জলবন্টন চুক্তিতে আজকে অবশ্যই স্টেটের ডাকার কথা ছিল, উনি ডাকেননি, উনি তানাশাহী সরকার চালাবেন, না চাইলে উনি ডাকেননি, উনি মনে করেছেন নিজেই করে দেবো। পরবর্তীকালে সমস্যা স্টেট কেন বলেনি, দেখবেন আপনি বলবেন একদিন যে স্টেট কেন আমাদেরকে জানায়নি, যদি কোনো সমস্যা ভবিষ্যতে এই চুক্তি রূপায়ণের পর, মানে সেই কারণে আগাম তিনি এটাকে মানে আমি গৌতম বাবুর কাছে আসবো এই বিষয়টা একটু, তিস্তার এবং গঙ্গার এই যে জল মানে ফারাক্কা, এই ক্ষেত্রে নতুন চুক্তি, কেন 2026-এ আগেই এই চুক্তিটা শেষ হয়ে যাবে মেয়াদ ফারাক্কার, ফলে নতুন চুক্তি আসবে, এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে আমাদের সঙ্গে জনমতে আরও একজন যোগদান করেছেন হালিশহর থেকে, বলুন, নবদ্বীপ থেকে গোরাচাঁদ মণ্ডল, বলুন। হ্যাঁ নমস্কার সুদীপ বাবু। হ্যাঁ বলুন। আমার বক্তব্য হচ্ছে, আমাদের বিজেপির যে দিদিমণি আছে, আমি ওনার কাছে জানতে চাই, উনি দুর্নীতির কথা বলেছেন যে কোন জায়গায় দুর্নীতি নাই। হ্যাঁ, আমি যদি বলি দুর্নীতি আপনার সেই কেন্দ্রীয় সরকারের কোন জায়গায় নাই, কিছুদিন আগে এই নিট সম্বন্ধে যে দুর্নীতিটা হলো, সেটা কি একটু কম? দুর্নীতি এই বাংলার থেকে আপনাদের এই কেন্দ্রীয় সরকারের দুর্নীতি আরো অনেক বেশি। উনি যে ডিক্লারি
বুদ্ধিতে এই 10 বছর দেশটা চালিয়েছেন, এটা মেনে নেওয়া যায় না। ধন্যবাদ গোরাচাঁদ মণ্ডল, আপনি শুনতে থাকুন। আমি আসবো এই বিষয়টা নিয়ে। নিট নিয়েও সংসদ প্রথম দিন থেকেই এই প্রশ্নে অত্যন্ত উত্তাল হতে চলেছে, তার ইঙ্গিত পূর্বাভাস স্পষ্ট রয়েছে। এমনকি শেয়ার বাজারের ক্ষেত্রে যে আশঙ্কা হচ্ছে ইনসাইড ট্রেডিং হয়েছে কিনা এই বিষয় নিয়েও সংসদে রীতিমতো ঝড় তুলতে চলেছে কংগ্রেস, অর্থাৎ কোথাও একটা সম্মিলিত একটা অপোজিশন। তার মধ্যে আমি যদি এই প্রশ্নটায় আসি গৌতমবাবু, এই যে তিস্তা এবং গঙ্গার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সেখানে অবহিত নন, অর্থাৎ নাই আসতে পারে, হয়তো ভবিষ্যতে এটা যখন ত্রিপাক্ষিক যখন বিষয় আসবে তখন হয়তো জানা যাবে, কিন্তু এই প্রশ্নটা তুলে তিনি কি একদম প্রথম থেকেই যে একদিকে যেমন নরেন্দ্র মোদী একটা অনড় অবস্থান নিতে চলেছেন আজকে তার ভাষণে বোঝা যাচ্ছে, ঠিক তেমনিভাবে মুখ্যমন্ত্রীও কি আগাম এই তিনি দিয়ে রাখতে চাইছেন যে ভবিষ্যতে যাতে রাজ্যের দিকে এটা আঙুল না ওঠে অসহযোগিতার? আমি আপনাদের বলি, সংবিধানের 253 ধারা অনুযায়ী সংসদের নতুন আইন প্রণয়ন করবার ক্ষমতা থাকলেও আন্তঃসীমান্ত জল চুক্তিতে সংশ্লিষ্ট রাজ্যের সহযোগিতা কিন্তু একান্তই প্রয়োজন। এই বাস্তবতাটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। সুতরাং এই তিস্তা জল বন্টন নিয়ে যে সমস্যা কিংবা গঙ্গার যে জল বন্টন নিয়ে সমস্যা, এটা একটা দীর্ঘমেয়াদী এবং রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। আজকে এই মুহূর্তে প্রচন্ডভাবে করবার তাগিদ কেন অনুভব করছে এটা আমাদের প্রথম বুঝতে হবে। কারণ হচ্ছে সম্প্রতিকালে আমরা লক্ষ্য করেছি যে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ, বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদের একটা যৌথ বৈঠক হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ একটা অদ্ভুত মেরুকরণ নিয়ে এগিয়ে যাবার কথা ভাবছে। যদি ভারত সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় ভালো, তা না হলে পরোক্ষে চীনের সহযোগিতা নিয়ে ভারতকে একটু চাপ তৈরি করে রাখবে, এটাও কিন্তু একটা বাংলাদেশের কৌশলগত অবস্থান। স্বভাবতই এই জায়গাটায় দাঁড়িয়ে রাজ্য এবং দেশের ক্ষেত্রে যৌথভাবে আমাদের এই ব্যাপারটা ড্রিল করা উচিত। কারণ আমরা যদি লক্ষ্য করি তিস্তাকে, অর্থাৎ ব্রহ্মপুত্রের সবচেয়ে বড় উপনদী, অর্থাৎ সিকিম থেকে 2%, উত্তরবঙ্গে প্রায় 27% এবং বাংলাদেশে 71%, এই এরিয়া জুড়ে এই অববাহিকা তৈরি হয়ে আছে যেখানে তিস্তার প্রভাবটা যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। বাংলাদেশ পরিসংখ্যানগতভাবে বলেছে যে প্রায় 21 মিলিয়নের বেশি মানুষ এই নদীর আশপাশ অঞ্চলগুলোকে দ্বারা উপকৃত হয়ে থাকে। হ্যাঁ, তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুটো কারণে এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী দুটো কারণের পরিপ্রেক্ষিতে তারা মূল ভূমিকাটা নিচ্ছে। অর্থাৎ এটাকে যদি চুক্তিতে যদি সম্পাদন করতে না পারে তাহলে পরে বাংলাদেশের যিনি শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রী, তার পক্ষে তার দেশে সেটা তার মুখ রক্ষা হবে না। সেটা তো পরবর্তী ক্ষেত্রে অন্য প্রশ্ন। অর্থাৎ দুটো রাষ্ট্রের মধ্যে পশ্চিমবঙ্গ যেহেতু এখানে একটা রাজ্য অঙ্গরাজ্য, ঠিক নিটের ক্ষেত্রেও একজন যে নিট এত বড় একটা দুর্নীতি হলো। আগে জয়েন্ট এন্ট্রান্স ছিল, সব রাজ্য জয়েন্ট এন্ট্রান্স নিত, এবার ডাক্তারি পরীক্ষায় রাজ্য সরকারগুলো হাসপাতাল তৈরি করবে, পরিকাঠামো তৈরি করবে 15, কিন্তু ভর্তির ক্ষমতা থাকবে এনটি এর কাছে, যেহেতু এটা নতুন 2016 সালে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সেখানে 2016-17 থেকে পরীক্ষা নেওয়ার এতে এত বড় দুর্নীতি, এত বড় গ্যাং, সালভার গ্যাং, এই সমস্ত জিনিস ইনভলভ হয়ে গেল, তাহলে এটা তো একটা বড় ব্যাপার। দেখুন, দুর্নীতি যদি হয়ে থাকে তার তদন্ত হবে, তার বিচার হবে, সুপ্রিম কোর্ট অবধি গেছে। এবং আমাদের যেটা স্ট্যান্ড সেটা হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের ধরা। আপনারা জানেন যে কেন্দ্রীয় যে সিবিআই দিয়ে যখন এই তদন্ত বিহারে করাতে গেছে তখন আপনারা দেখেছেন সেখানে তাদের উপর হামলা হয়েছে, ঠিক পশ্চিমবঙ্গ মডেলে। তো আজকে যারা দুর্নীতিগ্রস্ত তারা এই মডেলটাকেই অনুসরণ করছে, এদেরকে ধরা যাবে না। কারণ আমরা তো ধরতে চাইছি, অর্থাৎ আমরা মানে কেন্দ্রীয় সরকার ধরতে চাইছে বলেই তো এই তদন্ত করাচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয়, বিহারে বা যেখানে যেখানে হয়েছে। এবং ধর্মেন্দ্র প্রধান তিনিও এই বিষয়ে তিনি তার সুচিন্তিত মতামত মিডিয়ার সামনে রেখেছেন যে করেছে তার বিরুদ্ধে তদন্ত হবে। ওপরে সুপ্রিম কোর্ট আছে, তিনিও এই বিষয়ে যথেষ্ট তার দৃষ্টি রয়েছে এবং যারা অন্যায় করেছে তাদের শাস্তি এবং তাদের বিষয়ে ব্যবস্থা হবে। আমরা কোনো দুর্নীতিকেই
ছোট বা হয়নি এটা আমরা বলতে চাই না। যদি কেউ দুর্নীতি করে থাকে, কারণ এটা বাচ্চাদের, যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা, তার শাস্তি পাওয়া উচিত, এবং সেটা কোন জায়গায় এই ডিলে হয়েছে বা কারা এই কাজ করেছে সেই বিষয়ে তদন্ত হবে। কথা হচ্ছে যে এই যে আপনার যে সংস্থাটা এটা করছে, এই পরীক্ষাটা চালায়, তাদের তৈরি হয়েছে 2016 সালে, 17 সাল থেকে তারা এই পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা যে নিচ্ছে, আপনারা আজকে পেয়েছেন 26 লক্ষ ছাত্রছাত্রী বিপদে পড়েছে। কত যে এর মধ্যে গ্রেস মার্ক দিয়ে, তারপরে তার লেট হওয়ার জন্যে তাকে নম্বর বাড়িয়ে দিয়ে যে দেয়া হয়েছে, সেটা এখন হিসেব দরকার। আমাদের বলছিলেন যে 26,000 চাকরি যেমন বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক ওনারা সেইভাবেই হাইকোর্ট যেমন 26,000 চাকরি প্রার্থীকেই বাদ দিয়ে দিল, ঠিক তেমনি সমস্ত ছেলেদেরই পরীক্ষা বাতিল করে দেয়া হলো। এমন একটা ব্যাপার যে এই পরীক্ষাটা যদি তাদের বাতিল হয়ে যায়, তাদের তো আবার পরীক্ষায় বসতে হবে। আবার পরীক্ষায় বসার পর তারা কিভাবে চলবে? দ্বিতীয় যে ব্যাপার হচ্ছে, 17 সাল থেকে আজ পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, শুধু এই বছর নয়, আমার মনে হয় তদন্ত হওয়া উচিত 17 সাল থেকে কত বেআইনি পরীক্ষার্থী ওর মধ্যে ফলস নাম্বার পেয়ে আজকে ডাক্তার বা আজকে এই পিজি পোস্টের যে পরীক্ষা, সেই সব জায়গায় তারা একদম ঠিক বলছেন উনি। তবে দুটো কেসেই কিন্তু আমলাদের দিকে কিন্তু একটা বড় রকম, না আমি আবার বলছি, উনি ঠিক বলছেন, তদন্ত যবে থেকে হয়েছে তবে থেকে হওয়া উচিত। আমরাও চাই তদন্ত হোক, এবং সুপ্রিম কোর্ট এখানে রয়েছেন, তারাও তদন্ত সেই দিকে, আমি আবার বলছি। কিন্তু ইনারা যখন এতটাই জানেন, তার যে শিক্ষামন্ত্রী তিনি জেলে, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল, শিক্ষা দপ্তরের হাত ডজন মন্ত্রী, কেউ জেলে কেউ বেলে, কেন মুখ্যমন্ত্রী তদন্ত হতে হবে? সিবিআই তো হচ্ছে তোতা পাখি, সিবিআই কে দিয়ে তদন্ত করলে আসল তথ্য বেরোবে না। আপনারা কেন পারলেন না? আপনাদের তো 11 সাল 12 থেকে আপনাদের তদন্ত চলছে। আজকে সিবিআই ইডি কি করেছে? আজ 1.5 বছর ধরে শুধু জেলে রেখেছে, তদন্ত করতে পেরেছেন কোনো কিছু? আপনারা কোর্টের অর্ডারে দিয়েছেন, এত পৌরসভায় কি হয়েছে? কোর্টের অর্ডারে আমরা, আপনারা কোর্টের অর্ডারে তদন্ত চালাচ্ছেন, তা আমরা কেন সেখানে মাথা গলাবো? আপনারা বলছেন আপনারা কাকে জেলে পুরেছেন, আপনারা কাকে ধরেছেন? কোর্টের অর্ডারে যখন তদন্ত হচ্ছে, তাহলে কোর্টই দেখছে, আমাদের দেখার দরকার নেই। আপনারা আগে কি করেছিলেন? যখন কোর্ট তদন্ত করলো তো পরে, আপনারাই আগে কি করেছিলেন? আরে আমরা তো বিরোধী, আমরা কি সিবিআই? আপনারা সেন্ট্রালে কি করলেন? আপনারা সেন্ট্রালে কি করলেন? আমরা তো বলছি তদন্ত হোক, আপনারা কোথায় বলেছেন? তদন্ত হোক কবে বলছেন? যখন ধরা পড়েছে। ধরা পড়েই তো, হ্যাঁ, আমরাও তো ধরা বলেছি তদন্ত হোক। একদম করেননি না, করেছি তো, করেছি তো, জায়গায় আটকেছেন, না প্রত্যেক জায়গায় বাধা দিয়েছেন যখন কোনো দুর্নীতি হয়েছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান শুরুর দিকে কিন্তু তিনি বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, পরের দিকে তার দায় তিনি নিয়েছেন। অর্থাৎ এই যে দুর্নীতির প্রশ্ন, আমার কথা হচ্ছে দুর্নীতির রাজনীতিকরণ, তো কি বিষয়টা, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন ফাল্গুনী দেবী, যে এই লোকসভায় দাঁড়িয়ে কিন্তু এটাকে যথেষ্ট আপনাদের সামনে কিন্তু একটা চাপ আসতে শুরু করেছে, যে চাপটা ইতিমধ্যে তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে নির্বাচনের ফলাফলে সেটা সারফেস, পৌরসভাগুলো আজকে তার একদম কামান স্বয়ং মুখ্যমন্ত্রী দেখে দিয়েছেন। কিন্তু আমরা কি এটা আশা করতে পারি সরকারের সর্বোচ্চ স্তর থেকে যে দুর্নীতি এটা হয়েছিল বা এইভাবে হয়েছে, এটাকে পুরো ক্লিনজিং করব, এই প্রতিশ্রুতি কি পাওয়া যাবে? 5 বছর পর্যন্ত জেল, 1 কোটি টাকা জরিমানা, এটা কিন্তু বলা হয়েছে, এবং পরীক্ষার বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কোর্ট মনিটরে হচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট মনিটরিং হয়নি। ঠিক আছে, ওনারা ডেকেছেন, সরকার ডেকেছে, কোর্ট মনিটরিং হয়নি। আমি বলছি সুপ্রিম কোর্টের কাছে গেছে, এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে দেখছেন, অবশ্যই উনি আমরাই করেছি সুপ্রিম কোর্টে। আপনারা করুন না, কে আমরা বারণ করছি না তো, আপনারা যেরকম ওখানে করছেন এখানেও একটু ভাবুন না। আরে এখানে তো আপনারা করছেন, আপনারা বিরোধী, আপনারা করছেন, আপনারা করছেন, এটা ভুল বলছেন, কংগ্রেস করেছে, কংগ্রেস করেছে, আমরা করিনি। যাদের আপনারা শিক্ষা চুরি করেছেন, যাদের ওএমআর সিট জালিয়াতি হয়েছে, সেই শিক্ষা সেই স্টুডেন্টরা করেছে। কংগ্রেস যেটা বলছে, আমরা ইতিমধ্যেই সময় অতিক্রান্ত, এখন ঘড়িতে ঠিক 7:52। আমরা আজকে টানা ননস্টপ এই বিষয়ে বিতর্ক করলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আবারও বলি, তার কারণ অষ্টাদশ লোকসভার নতুন ভবনে, সংসদ ভবনে আজ থেকে শুরু হয়েছে, শপথ নিয়েছেন
এবং আগামী সময় এই যে দুর্নীতি বিষয় থেকে শুরু করে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা যেমন একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু আগামী সময়টা হতে চলে, ঠিক তেমনিভাবে রাজ্য মুখ্যমন্ত্রীর কথা আবারও একটু স্মরণ করিয়ে দিই। হাওড়া পুর নিগম সম্পর্কে বলেছেন, এই জঞ্জাল যতক্ষণ না পরিষ্কার না করে ভোটে যাব না। অর্থাৎ কোথাও এই চ্যালেঞ্জটা এবং তার বিভিন্ন জায়গায় যে অসহায়ত্বের জায়গাটা, সেটাও মূর্ত হয়েছে। আজকে ধন্যবাদ জানাবো বাণীব্রত বাবু। একটুখানি বলে নি, ওই ভোটে যাব না যেটা বলেছেন ওটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাই বললাম, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তার ক্ষেত্রে বলেছেন। আর একটা ব্যাপার বলি, আপনারা যেটা বললেন যে মুখ্যমন্ত্রী চাপে আছেন যে ভোটের রেজাল্টে চাপে নেই, কারণ আপনারা 2019-এর রেজাল্ট আর 2024-এর রেজাল্ট দেখুন। ওই যে এটা না, বিশ্লেষক ওখান থেকে তিনিও বলতে না, আজকে যেহেতু সময় অতিক্রান্ত, 2340 কোটি টাকা, ধন্যবাদ, 7000 টাকা রোজ ভ্যালি, 1000, ঠিক আছে, এগুলো কিন্তু শাস্তি হয়নি, একটারও কিন্তু জাজমেন্ট হয়নি, এটা পিছনে অন্য একদিন চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, ফাল্গুনে যাবে, একদিন প্রোগ্রাম করব। আর একটা গানে একটা লাইন ছিল না, কতটা পথ পেরোলে পরে পথিক বলা যাবে। কতটা দিন সময় অতিক্রান্ত হলে এই ব্যাপারে ইডি সিবিআই স্পষ্টীকরণ করবে যে এতটা সময় পেলে এই তদন্তের এই জিনিসটা মানুষ জানতে চায়, ফাল্গুনি মাত্র। ধন্যবাদ গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও ধন্যবাদ। যারা অনেকেই ফোনে আজকে চেষ্টা করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে আজকে গুরুত্বপূর্ণ দিনে অনেকে ফোন নিতে পারেনি, তাই তারা জনমতে অংশগ্রহণ করেননি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।